সুন্দরবন হয়তো আপনারা অনেকেই গেছেন, কিন্তু আমি যে সুন্দরবনকে আপনাদের সামনে তুলে ধরব সেই সুন্দরবন হয়তো আপনারা অনেকেই দেখেননি। যেমন গভীর অরণ্যে কাঠের তৈরি বনবাংলোতে রাত্রিবাস। রুমের জানলা খুললেই দেখা যাবে বড় বড় গোসাপ চলাফেরা করছে। তার সাথে নৌকার মধ্যে লোভনীয় খাবার দাবার তো আছেই। আর বিভিন্ন জায়গায় দেখা মিলবে হরিণ, বাঁদর, গোসাপ, অনেক কিছু। আর রাত হলেই আনন্দ নেওয়া যায় আদিবাসীদের ঝুমুর নাচের। চলুন তাহলে আমি যে সুন্দরবনের কথা বলছি সেই সুন্দরবনকে একটু ঘুরে দেখা যাক। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। এটা হলো 7:42-এর ক্যানিং লোকাল। এই ট্রেনটায় ধরে আমরা ক্যানিং পর্যন্ত যাব। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমরা এসেছি সুন্দরবন ঘুরতে। 7:42-এ যে শিয়ালদা লোকাল, সেই শিয়ালদা লোকালে করে আপনারা দেখতেই পেলেন যে আমরা ক্যানিং স্টেশনে এসে নামলাম। এইমাত্র ক্যানিং স্টেশনে নামলাম। তো চলুন ক্যানিং স্টেশন থেকে বেরিয়ে একটা টোটো করে আমরা নিজেদের ডেস্টিনেশন যেটা গদখালি সেখানে যাই। এটা হলো ক্যানিং স্টেশনের বাইরেটা। আমরা ক্যানিং পৌঁছে গেছি, আর এই ক্যানিং থেকে আমরা এখন একটা টোটো নিয়ে গদখালির উদ্দেশ্যে রওনা হয়েছি। আর আমাদের টোটো ভাড়া পড়েছে 500 টাকা মতো। আমাদের আজকের ভিডিও যারা প্রথমবার দেখছেন তাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করব, ভালো ভালো ট্যুরিস্ট ডেস্টিনেশনের খোঁজ পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য পাশের বেল আইকনটাও প্রেস করে দেবেন। ক্যানিং থেকে গদখালি ফেরিঘাট অবধি আসার জন্য আপনারা ক্যানিং স্টেশনের বাইরে থেকেই অটো, টোটো বা বাস পেয়ে যাবেন। দুজনের আমাদের টোটো ভাড়া নিয়েছিল 500 টাকা। আর যদি বাসে করে ক্যানিং থেকে গদখালি আসতে চান তাহলে একজনের ভাড়া পড়বে 40 টাকা করে। গদখালি ফেরিঘাটে কিন্তু পার্কিংয়ের ভালো ব্যবস্থা আছে। আপনারা চাইলে নিজেদের গাড়িতেও এই গদখালি ফেরিঘাটে আসতে পারেন। এগুলো হলো গদখালিতে প্রাইভেট পার্কিং গ্যারেজ। এগুলোর রেট হচ্ছে প্রতি রাতে 200 টাকা করে। আপনি যদি দিনের বেলা রাখেন, শুধু রাতটা না রাখেন, তখন আপনাকে 100 টাকা দিতে হবে। এটা একদম ফেরিঘাটের পাশেই অবস্থিত। এটা হচ্ছে ফেরিঘাট যাওয়ার রাস্তা। সুন্দরবনের WBTDSL এর মাতলা ট্যুরিস্ট প্রপার্টিতে যাদের বুকিং থাকে তাদের জন্য কমপ্লিমেন্টারি হিসাবে ওরা পিক অ্যান্ড ড্রপের সুবিধা রাখে। সকাল 10:30 থেকে 11টার মধ্যেই একটা বোট আসে, সেই বোটে করেই নিয়ে যাওয়া হয় মাতলা ট্যুরিস্ট প্রপার্টিতে। আবার যেদিনকে চেক আউট করা হয় সেদিনকে সকাল 9টা থেকে 9:30টার মধ্যেই একটা বোট ছাড়ে, সেই বোটে করে আবার গদখালিতে পৌঁছে দেওয়া হয়। হ্যাঁ, আমরা লঞ্চে উঠে গেছি। আর এখান থেকে আপনারা দেখতেই পাচ্ছেন পুরোটাই প্রায় জল, এবং যে জার্নিটা আমরা করবো পুরোটা জলের ওপর দিয়ে। আর অ্যারাউন্ড 1 ঘন্টা 10 থেকে 15 মিনিট লাগবে এখান থেকে যেতে। এই হচ্ছে সুন্দরবনের সে বিখ্যাত ম্যানগ্রোভ জঙ্গল। আপনারা দেখতেই পাচ্ছেন দুপাশে ম্যানগ্রোভের জঙ্গল, আর মধ্যেখান দিয়ে এরকম নদী যাচ্ছে। তো এই নদীগুলো বেসিক্যালি সমুদ্রে গিয়েই মিশবে। পুরো বায়োডাইভার্সিটি একদম, পুরো এই ইকোসিস্টেমটাই একদম অন্য। এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজও বলা হয় সুন্দরবনকে। সুন্দরবনে এসে আমরা যে WBTDSL এর হোটেলটাতে আছি সেখান থেকে গদখালিতে একটা বোট পাঠানো হয়েছিল, MV বনানী। এটা হচ্ছে তার নিচের অংশটা।
এদিকেও একটা বেড করা আছে, এদিকেও একটা বেড করা আছে। এখানে আপনারা একটু শুতে পারবেন বা বসতে পারবেন। আর এই ভেতর দিকেও আরও দুটো বেড করা আছে, এই যে এখানে একটা আর এখানে একটা। এখানেও কিন্তু আপনারা যে ওই 1 ঘন্টার যে সময়টা, মানে গদখালি থেকে মাতলা যেতে প্রায় 1 ঘন্টা মতো সময় লাগে, 1 ঘন্টা 10-15 মিনিট মতো সময় লাগে, সেই সময়ে এখানে এসে কিন্তু আপনারা একটু রেস্ট নিতে পারেন। আর এই নিচের অংশতেই একটা ওয়াশরুম আছে। সেই ওয়াশরুমটা হচ্ছে এই যে ডেক থেকে যদি নিচে নেমে আসেন তাহলে এই দিকে ডান দিকে যে দরজাটা সেটা হচ্ছে এইটা, এই যে এটা হচ্ছে বাথরুমটা। দেখুন বেসিন আছে, বালতি আছে, মগ আছে, এখানে একটা হ্যান্ড টাওয়াল আছে, হ্যান্ড সোপও আছে। মাতলা ট্যুরিজম প্রপার্টি থেকে গভর্নমেন্টের জন্য দুটো বোট বা লঞ্চ যেটাই বলুন না কেন চলাচল করে। একটার নাম হচ্ছে এমভি বনানী আর আরেকটার নাম হচ্ছে হোয়াইট ব্লিস। সুন্দরবনের এই প্রপার্টিটার আগের নাম ছিল সজনেখালি ট্যুরিজম প্রপার্টি, যার বর্তমান নামকরণ করা হয়েছে মাতলা ট্যুরিজম প্রপার্টি। এখানে চেকিংয়ের টাইম হচ্ছে দুপুর 12টা এবং চেক আউট হচ্ছে সকাল 11টা। কিন্তু চেক আউটের টাইম সকাল 11টা হওয়া সত্ত্বেও আমাদের কিন্তু ব্রেকফাস্ট করে চেক আউট করে যেতে হয়েছিল সকাল 9টা থেকে 9:30টার মধ্যে। কারণ যে বোটে করে আমরা আবার গদখালি ফিরে গেছিলাম সেই বোটটা মাতলা ট্যুরিজম প্রপার্টি থেকে প্রত্যেক দিন সকাল 9টা থেকে 9:30টার মধ্যেই ছেড়ে বেরিয়ে যায়। মাতলা ট্যুরিজম প্রপার্টিতে আমরা 118 নম্বর যে রুমটা, নন এসি রুমটা, সেটা পেয়েছি। চলুন আপনাদেরকে চট করে একটু রুম ট্যুরটা দিয়ে দিই। এখানে একটা বড় সাইজের ডবল বেড আছে, কিং সাইজের একটা বেড আছে যেখানে দুজন ভালোভাবে শোয়া যাবে। এখানে একটা টেবিল আছে, এখানে একটা চার্জিং পয়েন্ট আছে, দুটো 1 লিটারের জলের বোতল দেওয়া আছে। এদিকে একটা জানলা আছে, বাট জানলাটা বন্ধ আছে কারণ এখানে প্রচণ্ড বাঁদরের উৎপাত, ওই জন্য জানলা দরজা সবসময় বন্ধ করে রাখতে বলেছে। এখানে একটা লিকুইড দেওয়া আছে, মসকিটো লিকুইড, ফ্যান আছে, অনেক লাইটও আছে এদিকে ওইদিকে। এখানে একটা টিভি আছে, এখানে একটা ফোন দেওয়া আছে, এখানে একটা ড্রয়ার আছে, আপনাদের নিজেদের সুবিধা মতো জিনিসপত্র এখানে রাখতে পারেন। এখানে একটা আলমারি দেওয়া আছে, আলমারির মধ্যে হ্যাঙ্গার দেওয়া আছে, কম্বল দেওয়া আছে, এক্সট্রা একটা বালিশ দেওয়া আছে, এখানে টাওয়াল দেওয়া আছে। আর এইটা হচ্ছে মেনু বই, মানে মেনু, এখান থেকে আপনারা মেনু চুজ করে খাবার অর্ডার করতে পারেন। এই যে বিভিন্ন ধরনের মেনু এখানে থেকে চুজ করে খাবার অর্ডার করতে পারেন। এখানে একটা বড় আয়না দেওয়া আছে, উপরেও একটা লাইট দেওয়া আছে, এই টয়লেটের কিট দেওয়া আছে। এখানে যেগুলো থাকে এই টয়লেটের কিটের মধ্যে এই যে সাবান দেওয়া আছে, পেস্ট ব্রাশ দেওয়া আছে, একটা রেজার দেওয়া আছে, কম দেওয়া আছে, এখানে শাওয়ার জেল দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে। এদিকেও একটা জানলা আছে, যদিও জানলাটা বন্ধ আছে। এখানে একটা বড় পুকুর আছে। চলুন এবার একটু বাথরুমটা দেখা যাক। এটা হচ্ছে বাথরুম, এই যে বাথরুমটা। এখানে বেসিন আছে, দুটো জলের বালতি আছে, মগ আছে, কোমোট আছে। এখানে কিন্তু গিজার নেই, বাথরুমে কিন্তু গিজার নেই। আমি জানি না এদের হট ওয়াটার রানিং আছে কিনা, সেটা জেনে বলতে হবে, বাট গিজার দেখতে পেলাম না। ওভারঅল এইটা হচ্ছে 118 নম্বর নন এসি মাতলা ট্যুরিজম প্রপার্টির রুম। এই যে রুমের জানলাটা খুললে কিন্তু দেখুন দুটো গোসাপ পরিষ্কার দেখা যাচ্ছে।
বাপরে কি বড় গো, একটা বার জলে নেমে যাচ্ছে। একটা নেমে যাচ্ছে আর একটা পাশে আছে দেখো, এই নেমে গেল জলে। এই জায়গাটা হলো এই প্রপার্টির রেস্টুরেন্ট। এখানে বসেই ব্রেকফাস্ট, ডিনার বা লাঞ্চ করা হয়। লাঞ্চ করে এইমাত্র এলাম। লাঞ্চে আমরা একটা ফিশ থালি নিয়েছিলাম আর একটা চিকেন থালি নিয়েছিলাম। এদের নিজস্ব একটা ওয়াচ টাওয়ার আছে। সেই ওয়াচ টাওয়ারে উঠলে কিন্তু অনেক দূর পর্যন্ত দেখা যায়। এবারে বলে রাখি আমাদের নন এসি ডবল বেডের রুম ভাড়া কত পড়েছিল। দুদিনের জন্য আমাদের রুম ভাড়া পড়েছিল জিএসটি মিলিয়ে 4,300 টাকা মতো। পরের দিন সকালবেলাতে ব্রেকফাস্ট করে আমরা এরা যে বোট ট্রিপটা করায় ট্যুরিস্টদেরকে, সেই ট্রিপের মধ্যে 8 ঘন্টার ট্রিপে আমরা বেরিয়ে গেছিলাম। তাতে গাইডের ভাড়া, লাঞ্চ এবং পারমিট মিলিয়ে আমাদের দুজনের পড়েছিল 4,200 টাকা। এটা যত বেশি শেয়ারিংয়ে পাওয়া যাবে ততই কিন্তু দামটা অনেকটাই কমে যাবে। আমি এখানে এরা যে বোট ট্রিপগুলো করে তার লিস্ট দিয়ে দিলাম এবং কোনটার কত দাম এবং কোথা থেকে কোথায় যায় সেটাও লেখা আছে। আপনারা ভিডিওটা পজ করে একবার সেটা দেখে নেবেন। এই যে ঘাটটা দেখছেন এটা হচ্ছে পাখিরালয়ের ঘাট, আরসি জেটি। আর একটা ঘাট আছে সেটা হচ্ছে ওই যে দেখুন ওখানে প্রচুর লোকজন উঠছে, ওটা। এই দুটো ঘাট হচ্ছে পাখিরালয়ের ঘাট। এখানে একটা ইনফরমেশন আপনাদেরকে আমি দিয়ে রাখি। এই ট্যুরিজম প্রপার্টিতে যদি আপনারা বুকিং করেন তাহলে অবশ্যই কিন্তু আধার কার্ড সঙ্গে রাখবেন, কারণ চেকিং করার সময় কিন্তু আধার কার্ড এরা দেখতে চায়। তাছাড়াও যদি আপনারা কোনো বোট ট্রিপে বেরোন, মানে 8 ঘন্টা বা 10 ঘন্টা কোনো বোট ট্রিপে বেরোন, তাহলে ট্রিপে যাওয়ার আগের দিন রাতে কিন্তু বোটের লোকে এসে আধার কার্ড আপনার কাছে চাইবে পারমিট করাবার জন্য। যদিও সঙ্গে সঙ্গেই সেটা আপনাদেরকে ফেরত দেওয়া হবে, তাই আধার কার্ড অবশ্যই সঙ্গে রাখবেন। 8 ঘন্টার যে ট্রিপটা এই প্রপার্টি থেকে করানো হয়, সেই ট্রিপে কিন্তু বোটে কোনো ব্রেকফাস্ট দেওয়া হয় না। ট্যুরিস্টদের ব্রেকফাস্ট করিয়েই একবারে বোটে তোলা হয়। বোটে শুধুমাত্র চা বিস্কুট এবং লাঞ্চ সার্ভ করা হয়। লাঞ্চের মেনু কে কোনটা খাবে সেটা আগের দিনই বলে দিতে হয়। লাঞ্চের দামটা কিন্তু এরা যে ট্রিপ কস্টটা আপনাদের কাছ থেকে নেবে তার মধ্যেই ইনক্লুড থাকবে। আমরা এখন সুধন্যখালিতে আছি। বাট আপনারা দেখতে গেলে মানে যখন আমরা যাবো নদীর সাইড তখন দেখতে পাবেন গাছে লাল লাল যাচ্ছে, বোয়া যাবে। এবং এগুলো কিন্তু ফুল, বাট এর সঙ্গে ফলও কিন্তু ঠিক এই সেম এই আকৃতি হবে। এইটা ফুল, এটা ফল। কোনটা ফুল? ওই যে ঝুলে আছে। আচ্ছা আচ্ছা, লাল লাল ফুল। আর এটা হচ্ছে ফল, কাঁকড়া গাছ। ফুল থেকে সংগ্রহ করা যায়। ও, এটা খলসি গাছ। হ্যাঁ, এর দেখুন ফ্লাইং হচ্ছে মার্চ এপ্রিল। এই সময় যখন ফুল আছে সুন্দরবনে, এই খলসি গাছ ছাড়া সুন্দরবনে আর কোনো গাছে ফুল আসে না। আচ্ছা, মানে এটার থেকেই মধুটা হয়। হ্যাঁ, এর থেকে কিন্তু মধুটা বেশ সংগ্রহ করতে পারে মৌমাছি। আচ্ছা। এবং এই মধুটার কালার সাদা কালার এবং এর ফ্লেভারটা, এই গাছটা হ্যাঁ এইটা ওইটা ওই গাছ। খলসি গাছ, তাই না? এরই হচ্ছে মধুটা ভালো। যদি কোনো কারণে চোখে পড়ে যায় চোখ নষ্ট হয়ে যাবে। এর সর্বনাশ। কি হবে? ঘা হয়ে যাবে। এ বাবা, মানে এটা ডেঞ্জারাস। হ্যাঁ, ডেঞ্জারাস। এখানে গিওয়া গাছের সঙ্গে পরিচয় আমরা। তেলটা কম দিয়ে আমি দিই। বোটের নিচে এই রকম টাইপের ব্যবস্থা করা আছে,
আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ছোট ছোট শোয়ার জন্য বেডের ব্যবস্থা আছে, আর পাশে পাশে জানলা আপনারা চাইলে খুলতে পারেন। আরে লিস্টে কেউ দাঁড়াবেন না, উপরে উঠে আসুন। চলো। এখন আমরা দোবাঙ্কি টাইগার রিজার্ভ দিয়ে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন দুপাশে ফেন্সিং করা, আর নিচে হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট। এই সুধন্যখালি এবং দোবাকি দেখে আমরা আবার পরন্ত বেলাতে মাতলা ট্যুরিজম প্রপার্টিতে ফিরে আসি। বোট থেকে সূর্যাস্ত দেখতে কিন্তু অসাধারণ লাগছিল। মাতলা ট্যুরিজম প্রপার্টিতে প্রত্যেক শনিবার ঝুমুর নাচের আয়োজন করা হয়। দুরাত মাতলা ট্যুরিজম প্রপার্টিতে কাটিয়ে 3 দিনের দিন ব্রেকফাস্ট করে আমরা আবার নিজেদের বাড়ির দিকে রওনা দিই। আজকের ভিডিও এই পর্যন্ত। আমাদের এই ভিডিও সংক্রান্ত আপনাদের যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা আমাদের জানাতে পারেন। খুব তাড়াতাড়ি আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।